কি করবি? ছোঁয়ার জন্য নিয়ে যাচ্ছি। এত রাতে? হ্যাঁ। ও মজা করেছে, এত রাতে যেতে হবে না। ও আমার জান, আমি সারা রাত ছটফট করব খাওয়াতে না পারলে। শালার জীবনে প্রেমও আমার উপর পড়লো না, আমিও প্রেমে পড়লাম না। দীপ্তের একটা বাইসাইকেল আছে। তন্ময় সাইকেলটা বের করলো, সাইকেলের প্যাডেল ঘুরিয়ে ছোঁয়ার বাসার সামনে গেল। ভালোবাসলে মানুষ কি না করতে পারে। তন্ময় ছোঁয়ার নাম্বার ডায়াল করলো। ফোনের ওপাশ থেকে ছোঁয়া বলল, হ্যাঁ তন্ময় বল। তন্ময় শান্ত কণ্ঠে বলল, ছোঁয়া নিচে আয়। নিচে মানে? গেট খুলে রাস্তায় আয়। সিরিয়াসলি তুই এসেছিস তন্ময়? কুইক নিচে আয়। ছোঁয়া দ্রুত গায়ে ওড়না পেঁচালো, মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এই তন্ময়টা কি সত্যি পাগল? ছোঁয়া মা বাবাকে লুকিয়ে পা টিপে টিপে হেঁটে বাড়ির গেট খুলে বের হলো। গেট খুলে বাইরে দেখলো বাদামি রঙের শার্ট পরিহিত, কালো জিন্স পরনের তন্ময় বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে মধ্য রাস্তায়। চাঁদের আলোয় তন্ময়ের ফর্সা শরীর চকচক করছে। তন্ময় অসম্ভব সুদর্শন একজন ছেলে, যার দিকে তাকালে চোখ ফেরানো দায় হয়ে পড়ে। ছোঁয়া দ্রুত তন্ময়ের কাছে গিয়ে বলল, এইভাবে সাইকেল চালিয়ে চলে এলে এত দূর? তোর সাথে দেখছি মজা করাও যায় না তন্ময়। তন্ময় স্মিত হেসে জবাব দিল, ঠোঁটটা বন্ধ রাখ। তোর দিকে 10 মিনিট তাকিয়ে থাকলে ক্লান্তি কমে যাবে। ছোঁয়ার ভয়ে বুক টিপ টিপ করছে। আশপাশ তাকিয়ে বলল, কেউ দেখলে কেলেঙ্কারি হবে। কি আর হবে, আমাদের বিয়ে দিয়ে দেবে। বাজে কথা না, কি এনেছিস দ্রুত দে। পাশেই চায়ের দোকানের বেঞ্চ, দুইজন ওখানে গিয়ে বসলো। তন্ময় বার্গার খুলে ছোঁয়াকে খাইয়ে দিতে দিতে বলল, কেমন হয়েছে জান তন্ময় স্পেশাল বার্গার? ছোঁয়া 3 আঙুল উঁচু করে বলল, এক্সেলেন্ট, বাট ভুলেও অন্য মেয়েদের বলিস না তন্ময় স্পেশাল বার্গার, মেয়েরা তোকে খেয়ে ফেলবে। এসব ভাবলেও ঘৃণা লাগে। তন্ময়ের চরিত্র ব্যক্তিত্ব অন্যদের থেকে অনেকটা আলাদা। ছোঁয়া খানিকটা খেয়ে বলল, আমি আর খাবো না তন্ময়। তন্ময় শান্ত কণ্ঠে বলল, রাতে ভাত খাওনি জান? না খেয়ে থাকলে তো হবে না। এত রাতে কষ্ট করে এসেছি তোমাকে বার্গার খাওয়াবো বলে। এতটুকু খেলে হবে? সম্পূর্ণটা খেতে হবে জান। ছোঁয়া গম্ভীর চোখে তন্ময়ের দিকে তাকিয়ে বলল, এই মাঝরাতে আমাকে আবেগী করে তুলতে কে আসতে বলেছে? তোমার প্রতি আমার ভালোবাসা আমাকে দিনে রাতে সব সময় তোমার কাছে টানে। পরের দিন ভোরে রোশনের ফোন কলে সারার ঘুম ভাঙলো। তখন সকাল 5টা মতো বাজে। গভীর ঘুমে বিভোর সারা ঘুমো ঘুমো কণ্ঠে ফোন রিসিভ করে বিরক্ত হয়ে বলল, এত সকালে ফোন দিয়েছেন কেন? রোশন বরাবরের মতো থমথমে কণ্ঠে বলল, শুভ সকাল। সারা বিরক্ত কণ্ঠে বলল, ফোন দিয়ে ঘুম ভাঙিয়ে শুভ সকালকে অশুভতে পরিণত করলেন। রোশন হাত ঘড়ি দেখে নিয়ে বলল, 5টা বাজে, উজু করে নামাজ পড়ে নাও, তারপর একটু প্রকৃতির আলো বাতাস গ্রহণ করো, গ্রহণ করে সোজা পড়তে বসবে। আমি নামাজ পড়তে পারবো না। কেন? আমার সমস্যা আছে। কি সমস্যা? সব বলতে হবে, বোঝেন না? কি ও বুঝেছি। বুঝলেন? রোশন ধমকের স্বরে বলল, সব বলতে হবে? আশ্চর্য। আমার কথা আমাকে ফিরালেন। যাও পড়তে বসো। ক্লাসে যেন কারো খাতা দেখে লেখার চেষ্টা করো না, খাতা নিয়ে যাব। অন্য কারোটা দেখে লিখবো না, নিজেই নকল নিয়ে যাব। রোশন ঠোঁটের কোনায় স্মিত হাসি নিয়ে বলল, একবার যদি নকল পাই অবস্থা খারাপ হবে। পাবেন কিভাবে? এমন জায়গায় রাখবো না। আমার চোখে ফাঁকি দেওয়া সহজ হবে না, যেখানেই রাখো। আপনি আমার নকল ধরতে পারলে যা বলবেন তাই হবে। এক্সেপ্ট কলেজে তো চেক করে দেখতে পারবো না, তোমাদের বাসায় আসছি এখন চেক করে দেখতে। সারা দ্রুত বিছানা ছেড়ে উঠে বসে বলল, ও মাই গড, কি চেক করবে এসে? সাত সকালে সারা পড়ল মহা চিন্তায়। রোশন কি এখন সত্যি আসবে নাকি শুধু ভয় দেখালো? একদিকে ঘুমে টলমল করছে দুই চোখ, অপরদিকে যদি রোশন আসে সেই চিন্তা। দুই চোখ ভর্তি ঘুম নিয়ে সারা দুঃখী দুঃখী মন নিয়ে বিড়বিড় করছে, বাবা কেন যে এমন সিরিয়াস মানুষটার সাথে বিয়েটা দিয়ে দিল। একে তো কথাবার্তায় রসকস নেই, গম্ভীর, অন্যদিকে সব বিষয়ে সিরিয়াস। কথা বললেই ভুল ধরে, অন্যদের মতো যে উল্টোপাল্টা কিছু বলবে তারও উপায় নেই। সম্পর্কে সে আবার হয় টিচার। এইসব ভাবতে ভাবতে সারা আবারও শুয়ে পড়ল। গায়ে পাতলা কাঁথা জড়িয়ে মুড়ি ছুরি দিয়ে গভীর ঘুমের তলদেশে প্রবেশ করলো।
আরও ঘন্টাখানেক সময় অতিবাহিত হলো। ঘড়িতে সকাল 6টা বাজে। সারার কর্ণকুহরে কোনো একটা আওয়াজ প্রবেশ করে মস্তিষ্কে ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। প্রথম অবস্থায় সারার কাছে এটা নেহাতি স্বপ্ন বলে মনে হলেও 5 মিনিটের মধ্যে সে আবিষ্কার করলো এটা স্বপ্ন নয়। মস্তিষ্কে নাড়া দিয়ে উঠল। সারা অনুধাবন করলো তাকে কেউ ডাকছে বিরতিহীনভাবে। সারা চোখ খুলল। এবার টের পেল বাইরে থেকে তার আম্মু তাকে ডাকছে। সারার আম্মুর ডাকাডাকিতে দ্বিতীয়বারের মতো ঘুম ভাঙল সারার। একই সকালে যদি 2বার ঘুম ভাঙে, এর চেয়ে অসহ্যজনক আর বিরক্তিকর আর কিছু হতে পারে? ঘুম কাতুরে মেয়েটা ঘুম থেকে উঠে বিছানা ছাড়লো। চোখ ডলতে ডলতে দরজা খুলে বিরক্তির সাথে মোটা কণ্ঠে বলল, কি ব্যাপার আম্মু, এত সকালে ডাকাডাকি করছো কেন? ঘুমোতে দাও আমাকে, সারা রাত জেগে বই পড়েছি। সারার আম্মু মেয়ের কথায় ডাগর ডাগর চোখে মেয়ের দিকে তাকালো। একটা মানুষ ঠিক কতটা অবাক হলে এমন ডাগর ডাগর চোখে হাঁ করে তাকিয়ে থাকতে পারে? মায়ের এমন চাহনিতে সারা বুঝতে পারলো তার বলা কথা ডাহা মিথ্যে কথা। তার আম্মু একদমই বিশ্বাস করেনি। সারা কপাল কুঁচকে বলল, ওভাবে তাকিয়ে আছো কেন, যেন আমি মিথ্যা বলছি? সারার আম্মু গম্ভীর মুখে বললেন, চন্দ্রসূর্য আজকাল কোন দিক দিয়ে উঠছে খেয়াল করে দেখতে হবে। মাতৃভাষার অপমানটা সারার গায়ে লাগলো। সারা এবার গলার খাদ উপরে তুলে বলল, কি আশ্চর্য আম্মু, সাত সকালে কি আমাকে অপমান করার উদ্দেশ্য ঘুম থেকে উঠেছো? ঘুমটাও ভাঙিয়ে দিলে। একে তো আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছো মুখ পোড়া এক বুইড়া, সেও ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। সারার আম্মু চট করে সারার হাত চেপে ধরে বললেন, আস্তে কথা বলো, রোশন আসছে। বলেই সারার আম্মু সরে দাঁড়ালো। সাথে সাথে সাইড থেকে রোশন বেরিয়ে এলো। রোশনকে দেখেই সারার চোখ কপালে উঠে গেল। মানে এই অসহ্য লোকটা সত্যি সত্যি এসেছে। সারা রাত জ্বালিয়ে শান্তি হয়নি, ঘুম থেকে উঠে আবার জ্বালাতে চলে এসেছে। নির্লজ্জ বেহায়া টাইপ লোক। বিয়ে করেছে বলে রাত নেই দিন নেই, যখন তখন এসে ঠেলে উঠতে হবে। রোশনের পরনে অ্যাশ কালারের একটা শার্ট, শার্টের স্লিভ গোটানো, পরনে কালো একটা প্যান্ট, হাতে কালো ফিতার একটা বড় ডায়ালের ঘড়ি, চোখে খয়েরি ফ্রেমের চশমা। দেখতে মাশাআল্লাহ লাগছে। শ্যামবরণ শরীরে কেউ এতটা সুন্দর হতে পারে তা রোশনকে না দেখলে মানুষ অনুমান করতে পারত না। রোশনের জন্যই হয়তো শ্যামবর্ণ এতটা প্রশংসনীয়। এই শ্যামবর্ণের অ্যাটিটিউডে ভরা মুখের দিকে তাকিয়ে এক পলকে কত যে মেয়ে মন হারিয়েছে তার কোনো হদিশ নেই। সারার আম্মু রোশনকে বললেন, বাবা ভেতরে যাও, আমি চা নিয়ে আসছি, সকালে খেয়ে এখান থেকে যাবে। রোশনের ঠোঁটের কোণায় কিঞ্চিত ভদ্রতার হাসি। সে ভদ্রতার সহিত উত্তর দিল, শুধু 1 কাপ চা দিন আম্মা, সকালে আমি ভাত বা অন্য কিছু খাই না। সে কি কথা, শুধু 1 কাপ চা খেয়ে যাবে? তোমার শ্বশুর এটা মেনে নেবে না। আপনার হাতের রান্না খাওয়ার জন্য সারা জীবন আছি, এত প্রেশার নেবেন না। এইদিকে সারা বড় বড় চোখে একবার রোশনের দিকে আর একবার নিজের দিকে তাকালো। সারার পরনে সাদা গেঞ্জি আর লাল প্লাজো, গায়ে ওড়না নেই। এইভাবে রোশনের সামনে পড়বে সে কখনো ভাবেনি। এতক্ষণ দরজার পর্দা দিয়ে নিজেকে লজ্জা নিবারণ করেছে। পর্দা ছেড়ে দিয়ে দ্রুত রুমে প্রবেশ করে এদিক ওদিক তাকালো। এই মুহূর্তে তার চোখের সামনে ওড়নাটাও পড়ছে না। কোথাও ওড়না খুঁজে পেল না। আলনা থেকে অন্য একটা ওড়না দ্রুত টেনে গায়ে ভালোভাবে পেঁচিয়ে নিল। এখনই রোশন ঘরে প্রবেশ করবে। গেঞ্জি আর প্লাজো পরিহিত অবস্থায় সে রোশনের সামনে গিয়ে দাঁড়াতে পারবে না। ওড়না গায়ে দিয়ে না হয় কিছুটা লজ্জা বেইজ্জতির হাত থেকে নিজেকে রক্ষা করলো, কিন্তু এইভাবে রোশনের সামনে তো দাঁড়ানো যাবে না। ছি ছি, কি লজ্জার ব্যাপার। এখনই জামা পরার সুযোগটাও নেই। এসব ভাবতে ভাবতে রোশন রুমে প্রবেশ করলো। চারিদিকে চোখ বুলিয়ে দেখলো আলনার এক কর্নারে সারা দাঁড়িয়ে। রোশন থমথমে চেহারায় কপালে কয়েকটা ভাঁজ ফেলে সারার দিকে তাকালো, যার মানে হলো, আশ্চর্যজনক ব্যাপার, তুমি ওখানে কেন? রোশনকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সারা তোতলানো কণ্ঠে বলল, একটা মেয়ের ঘরে আসবেন তা বলে আসবেন না, অসভ্য বুড়ো লোক একটা। অসভ্য কথাটা শুনে রোশনের মুখ আরো থমথমে হয়ে এলো। এর বেশি অবাক হলো ডানে বামে তাকালো। 2 ভ্রু কুচকে সারার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমি অসভ্য? সারা একটি কামিজ আলনা থেকে নিতে নিতে বলল, তাই ছাড়া কি আপনি না বলে প্রবেশ করলেন কেন? মেয়েদের এভাবে দেখার খুব শখ, তাই না? রোশন খুব কৌতূহলী হয়ে আবারও প্রশ্ন ছুড়ল। কোন ভাবে? সারা এক দণ্ড অপেক্ষা না করে উত্তর দিল, এই যে গায়ে ওড়না থাকবে না, ছোট কাপড় থাকবে। রোশন ড্যামকেয়ার ভাবে উত্তর দিল, কেউ যদি দেখাতে চায় দেখতে অসুবিধা কি? যদিও কেউ দেখাতে চাইলেও আমার ইন্টারেস্ট নেই।
এমনকি কেউ নেকেড বসে থাকলেও আমার আগ্রহ জন্মাবে না তাকিয়ে দেখার জন্য। আমার চোখ দুটো শুদ্ধ পবিত্র। সারা মুখ বাঁকিয়ে চেতে উঠে বলল, কি বললেন? আমি দেখাতে চাই আমার চরিত্র সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আজ পর্যন্ত কোনো ছেলের সাথে পশমের স্পর্শ হয়নি আমার, আর আপনি বলছেন কিনা আমি দেখাতে চাই? রোশন হাত উল্টে ঘড়িটা দেখে নিয়ে বলল, তোমাকে আরো 1 ঘন্টা আগে জানিয়েছি আমি আসছি। গায়ে ওড়না না থাকায় এসব ড্রেসে এত সমস্যা মনে করলে 1 ঘন্টা আগে এসব চেঞ্জ করে নিতে। সারা এবার থতমত খেয়ে বলল, আমি কি জানতাম নাকি আপনি এই 7 সকালে চলে আসবেন? এত সকালে কি চাই আপনার? আমি ফান করি না কখনো, যা বলি সেটাই সঠিক। বলেছি আসবো, এসেছি। কাল রাতে একবার এসেছেন, ঘুমোতে গিয়ে আপনার মুখ দেখে ঘুম ভাঙলো আপনার মুখ দেখে। সেম টু ইউ। আই উইশ বাকি জীবন এভাবেই কাটবে। কিন্তু এসেছেন কেন এখন? রোশন আলনার দিকে এগিয়ে গেল, একদম কর্নারের দিকে আলনাটা রাখা। রোশনকে এগিয়ে আসতে দেখে সারা আরো তোতলানো কণ্ঠে বলল, এদিকে কোথায় আসছেন আপনি? বলতে বলতে রোশন সারার খুব কাছাকাছি চলে এলো। সারার সাথে রোশনের দূরত্ব কিঞ্চিত পরিমাণ। সারা বুঝতে পারছে না রোশনের মতিগতি। রোশন এক দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। রোশনকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ঘন ঘন চোখের পাপড়ি ফেলে বলল, কি দেখছেন? রোশন মোলায়েম কণ্ঠে জবাব দিল। তোমাকে? কথাটা শুনে সারা থমকালো, চমকালো। সে পুনরায় আবারও সেম প্রশ্নটি করলো, আমাকে? হ্যাঁ, কিভাবে নকল লুকিয়ে রাখো সেটাই দেখতে এসেছি। সারা বুঝতে পারলো না রোশন আসলে কি করতে চাইছে। সে আবারও বলল, তুমি না বললে কোথায় নকল রাখবা টের পাবো না আমি? সে কি এখন নাকি? এখন কি পরীক্ষা হচ্ছে নাকি যে এখন নকল করব? মনে করো টেস্ট হচ্ছে, টেস্ট এক্সাম হচ্ছে, নকলের টেস্ট এক্সাম। দেখি নকলে কেমন এক্সপার্ট। নকল করে লুকাও, দেখি ধরা পড়ো কি না। এটা কি পরীক্ষার হল নাকি যে আমি নকল করব? নকলের আবার টেস্ট এক্সাম? জীবনে প্রথম শুনলাম। সমস্যা কি? তোমার হাজবেন্ড যখন টিচার, বেডরুমে একটা টেস্ট এক্সাম হলে সমস্যা কি? কুইক নকল টকল যা করবা করে লুকাও, রিহার্সেল করে যাও যাতে মেইন ক্লাসে গিয়ে ধরা না পড়ো। সারা মুখ বাঁকিয়ে বলল, ধরা আমি জীবনেও পড়ব না। রোশন তার ছেলের সাথে স্মিত হেসে জবাব দিল। তাই নাকি? সারা টেনে টেনে বলল, হ্যাঁ তাই। রোশন ভ্রু নাচিয়ে বলল, তা কোথায় লুকাতে নকল যে আমি ধরতেই পারবো না? আসো চেক করে দেখি। বলেই রোশন হাত বাড়ালো সারার দিকে। সারা পেছনের দিকে খানিকটা ঝুঁকে গিয়ে বলল, কি আপনি কি আমার গায়ে হাত দিয়ে চেক করবেন নাকি? অফকোর্স। মেয়েদের গায়ে হাত দেয়া দণ্ডনীয় অপরাধ জানেন না? তুমি তো আমার বউ, গায়ে হাত দেওয়ার রাইট তো আমার আছে। আমি যদি সর্বাঙ্গ চেক করি তাতেও অপরাধ হবে না? অবশ্যই হবে। বউ হই আর যাই হই, অনুমতি ছাড়া গায়ে হাত দেবেন কেন? না, একটু দেখতাম আর কি। নকলটা লুকাও কোথায়? সকাল সকাল অসভ্যতামি করতে এসেছেন। নকলের 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 বাহানায় আমাকে ছুতে চান, তাই তো? এসব আমি বুঝি। তুমি যে সব 2 লাইন বেশি বোঝো তা আমি প্রথম দিনেই বুঝেছি। ন্যারো মাইন্ডের পুরাই। চেয়ার টেবিলে এসো ফার্স্ট। বলেই রোশন বেরিয়ে এলো। সারা চোখ কপালে তুলে বলল, কেন? পড়তে বসো। আপনি আমাকে এত ভোরে পড়াতে এসেছেন? সারা গট গট করতে করতে এসে চেয়ারে বসলো। বসে বলল, রাতে আসছেন, দিনে আসছেন, মানুষ কি বলবে? রোশন থমথমে স্বরে প্রশ্ন করলো, হ্যাঁ, বউয়ের কাছে আসলেও মানুষ কিছু বলবে? আপনার সাথে তো দেখছি কথা বলে পারা যাবে না। কথা বলে পারতে হবে কেন? ম্যাথ করো। ম্যাথ করব না। রোশন আবারও ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, তাহলে? ম্যাথ আমার কঠিন লাগে। আমি থিওরি লিখে লিখে পাশ করব, 50% থিওরি আসবে। তাহলে পলিটিক্যাল সায়েন্স নিলে না কেন? মন ভরে থিওরি লিখতে পারতে। ম্যাথে যার এত ভয় তার ম্যাথ সাবজেক্ট নেওয়ার কি প্রয়োজন? শুনুন, পাশ করলেই হলো। কিভাবে পাশ করলাম ওটা বিষয় না। তোমার কলেজ টেস্ট এক্সামের রেজাল্ট দেখলাম, যেগুলোতে থিওরি আসেনি তুমি 00 পেয়েছো। না মানে কেউ 00 পায়? সারা ঘাড় কাত করে রোশনের দিকে তাকিয়ে বলল, আমার পুরনো ইতিহাস ঘাটাঘাটি করাও হয়ে গিয়েছে। রোশন গম্ভীর মুখে জবাব দিল, এত কথা না বলে বই খোলো।
সারার এখন পড়াশোনার বিন্দু মাত্র মুড নেই, তাই বিরক্ত হয়েই বই খাতা খুলল সে। রোশন সারার ঘাড়ের উপর দিয়ে ঝুঁকে কিছু প্রশ্ন মার্ক করে দিচ্ছে আর বলছে এইসব একবার হলেও চোখ বুলিয়ে যেও। সারার পিঠের সাথে রোশনের বুক মিশে আছে, দুইজনেই দুজনের উষ্ণতা অনুভব করছে, কিন্তু কেউ প্রকাশ করছে না। প্রশ্ন দাগানো শেষ হলে রোশন বলল, এগুলো সব পড়ো। লেখাপড়ার কথা শুনে সারার যেন জ্বর আসলো। সে বইটা ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, পড়াশুনো করতে চাচ্ছি না আমি। রোশন থমথমে কণ্ঠে বলল, তাহলে কি করতে চাও? বিয়ে হয়ে গিয়েছে, সংসার করব। সংসার করো, কিন্তু বই পড়তে কি সমস্যা? ঘর সংসার আর পড়াশোনা একসাথে জীবনেও হয় না। আমি বাচ্চা নিব, বাচ্চা নিয়ে সংসারে মন দিতে চাই। রোশন ভাবতেও পারেনি সারা এই মুহূর্তে বাচ্চা নেওয়ার কথা উচ্চারণ করবে। রোশনের চোখ যেন কপালে উঠল। সে এতটা অবাক হলো, খানিকক্ষণ থম মেরে বসে থাকলো, তারপর বলল, কি বললে? মাথায় সমস্যা আছে তোমার? কি বললাম? বাচ্চা নিতে চাই আমি। স্টুপিড। শুনুন, এইভাবে পড়াশোনার অত্যাচার সহ্য না করে দু চারটা বাচ্চা পালা বেশি ভালো। দুদিন বিয়ে হতে পারেনি, নতুন বউয়ের সাথে রোম্যান্টিক আলাপ আলোচনা না করে বই পড়াতে এসেছেন। বাকি জীবন কিভাবে কাটবে বুঝে গেছি। রোশন থমথমে কণ্ঠে বলল, রোমান্টিক কথা কিভাবে বলে? কি শুনতে চাও? হাগ মি জান, কিস মি জান। সারা দ্রুত বলে উঠল, থামুন থামুন, অন্য আমি বলে আপনার সংসার করছি, অন্য কেউ হলে করতো না। এই কথাটা শুনে রোশন অদ্ভুত চোখে তাকালো সারার দিকে। সে অদ্ভুত চোখে তাকিয়েই বলল, সিরিয়াসলি? কি বললে তুমি? তুমি বলে সংসার করছো? বিয়ে হয়েছে মাত্র 2 দিন। এই দুদিনেই আমি যা বোঝার বুঝে গিয়েছি। ও শিট, তোমাকে বলার মতো কিছুই নেই আমার। এমন সময় খুব জোরে অদ্ভুত একটি শব্দ হলো, যার জন্য সারা মোটেও প্রস্তুত ছিল না। শব্দটি যে কিসের তা রোশনের আর বুঝতে বাকি নেই। সে এক দণ্ড না দাঁড়িয়ে বের হয়ে গেল। সারা তীব্র লজ্জার অপমানে যেন স্তব্ধ হয়ে গেল। জীবনের চূড়ান্ত বেইজ্জতি যতটুকু বাকি ছিল তাও হয়ে গেল। শেষে কিনা প্রকৃতির ডাক না বলে কই এইভাবে আসলো, তাও রোশন সিদ্দিকের সামনে। বায়ু দূষণের মতো নির্লজ্জ ঘটনা রোশনের সামনে ঘটে গেল। গত রাতে মৃন্ময় বাড়িতে এসেছিল, রাতেই আবার ব্যাক করার উদ্দেশ্যে। ভেবেছিল গদখালি থেকে ফুল বাড়িতে পৌঁছে দিয়েই সে ফিরে যাবে, কিন্তু তার হলো কই। এই পৃথিবীতে তার দেখা শত শত ফুলের মাঝে শ্রেষ্ঠ ফুলের দেখা গত রাতে সে পেয়েছে। সেই ফুলের সুবাস এত মিষ্টি, এত বেশি খুশবু ছড়াচ্ছিল যে মৃন্ময়কে মাতোয়ারা করে তুলছিল। বাসর ঘর সাজানোর সময় সারাক্ষণ মৃন্ময়ের চোখ জোড়া আর চোখে তরিকেই দেখছিল। তরির দিকে বারে বারে চোখের চলে যাওয়া যেন আফিমের নেশার মতো লাগছিল। আজ প্রথম কোনো ভোর এত দ্রুত বিছানা ছেড়েছে মৃন্ময়। সকাল থেকে কয়েকবার ডাইনিং এ উকি দিয়েছে কোনোভাবে যদি তরিকে দেখা যায়, কিন্তু ওদের ফ্ল্যাটের দরজা আর খোলেইনি। অনেকদিন পর বাড়ির ছেলে আজ বাড়িতে খাবার খাবে। মৃন্ময়ের মা খুব ভোরে উঠে ছেলের জন্য রান্না বান্না বসিয়ে দিয়েছেন। সাথে পিহু সমস্ত রকমের সাহায্য করছে। এক্ষুনি মৃন্ময় বেরিয়ে যাবে, প্রথমে মেসে যাবে, সেখান থেকে আবার কলেজে। পরীক্ষা আছে তার। পিহু প্লেটে গরম ভাত তুলে দিয়েছে, ভাত দিয়ে ধোঁয়া উঠছে। ভাতের ওপর মৃন্ময়ের ফেভারিট ঘি আর আলু ভর্তা রাখা। পিহু মৃন্ময়কে ডাকছে, ভাইয়া দ্রুত খেতে আসো। মৃন্ময় ওয়াশরুম থেকে বের হয়েছে, মাথা ভর্তি চুল পানিতে ভিজে চুপচুপে হয়ে আছে, পরনে পিহুর গামছা। ডাইনিং এ অর্ধভেজা অবস্থায় এসে বসলো মৃন্ময়। মৃন্ময়ের পরনে পিহুর গামছা দেখে পিহু চিৎকার দিয়ে বলে উঠল, আম্মু দেখো ভাইয়া আমার গামছা পরেছে, ওটা আমি আর নিব না। মৃন্ময় পিহুর দিকে তাকিয়ে বলল, দরকার নেই, এটা আমি দীপকে দান করে দেব। বেচারার অনেক দিন ধরে গামছা নেই, তুই বড়লোকের মেয়ে আরেকটা গামছা কিনে নিস। পিহু আহ্লাদে নাকে কান্না জুড়ল। মৃন্ময় আম্মু কিচেন থেকে বলল, তুমি বাড়িতে এসে এই অকাজটা করো কেন? জানো যে তোমার বোন তার গামছা অন্য কারো পরা পছন্দ করে না। মৃন্ময় ঘি আর আলু ভর্তা খেতে খেতে বলল, তোমার জামাই যখন তোমার মেয়ের গামছা নেবে তখন কি জামাইকে কি হুমকি দেবে? মৃন্ময়ের আম্মু মাতৃভাষায় বলল, তোমাকে বিয়ে দেব আগে, তখন তুমি তোমার বউয়ের গামছা নিও। বৌমা আমার কাছে একবার নালিশ করতে আসলেই ঝাঁটা দিব তোমাকে। মৃন্ময় খুব আনন্দের সাথে উত্তর দিল, আসলে আম্মু,
তুমি আর কত কাল কাজ করবে বলো? এই বয়সে আগুনের তাপে বেশি থাকা উচিত নয়। তোমার সিদ্ধান্ত আমি খুশি, মহা খুশি আম্মু। মৃন্ময়ের আম্মু খুন্তি নিয়ে এগিয়ে এসে অগ্নি চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে রইলেন। মৃন্ময় ভাত মুখে দিয়ে মায়ের অগ্নিমূর্তি চোখের দিকে তাকিয়ে বলল, কি ওভাবে তাকিয়ে আছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই বললাম আম্মু। দুনিয়াতে ছেলে ছাড়া মায়ের কষ্ট আর কেউ বোঝে না বলো। তুমি আসলে কি বোঝাতে চাইছো বাবু? কিছু না আম্মু, কিছু না। মনে থাকে জানো। বলেই মৃন্ময়ের আম্মু আবারও কিচেনে চলে গেলেন। এমন সময় তরি ওদের ফ্ল্যাটের দরজা খুলল। গুটি গুটি পায়ে পিহুদের ডাইনিংয়ে প্রবেশ করলো সে। পিহুর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে পিহু আপু, তুমি চিৎকার দিলে কেন? দেখো তরি, আমার ভাই যখনই বাসায় আসবে আমার গামছা পরবে গোসল করে। মৃন্ময়ের হৃৎপিণ্ড কেমন যেন থমকে গেল তরির আগমনে। সে ভাত খেতে খেতে মৃদু হেসে তরির দিকে তাকিয়ে পিহুর উদ্দেশ্যে বলল, নালিশ দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, পৃথিবীর সব মেয়ের কাছে নালিশ দেব, যাতে কেউ তোমাকে বিয়ে না করে। মৃন্ময় আবারও তরির দিকে তাকিয়ে বলল, এইভাবে ভাইয়ের বদনাম করতে লজ্জা করে না তোর? কবে আমি মেয়ের দিকে তাকিয়েছি? হ্যাঁ। তরি মিহি কণ্ঠে বলল, ঝগড়া না করে আপুর গামছাটা দিয়ে দিন কাকু। কাকু শব্দটা শুনে যেন মৃন্ময়ের সারা জাহান নড়ে উঠল। যে মেয়েকে কিনা গত রাতে মনে করে বাচ্চা অব্দি পেদা করে ফেলেছে, সেই মেয়ে তাকে ডাকছে কাকু বলে। এই দৃশ্য তার জীবনে আসার আগে মৃত্যু হওয়াও বেশি ভালো ছিল। মৃন্ময় উঠে দাঁড়ালো, হাঁ করে তরির দিকে তাকিয়ে থেকে বলল, বিদায় পৃথিবী। তরি ভোলা ভালা মেয়ে, সে সরল মুখে প্রশ্ন করলো, কেন কাকু? মৃন্ময় বা হাত দিয়ে ওর বুকে চেপে ধরে বলল, প্লিজ ডোন্ট কল মি কাকু, আমার বুকে খুব ব্যথা হচ্ছে। পিহু ফিক করে হেসে দিয়ে বলল, তোমার ভাতিজি তোমাকে কাকু ছাড়া আর কি ডাকবে? তোকে যেমন আপু ডাকে, আমাকেও ভাইয়া ডাকবে, ব্যাস। তরি এত ভারী কথা বোঝে না। মৃন্ময়ের কথার মানে অত বোঝার চেষ্টাও করলো না সে আবারও মৃন্ময়কে বলল, আপুর গামছা দিন কাকু। মৃন্ময় দুষ্টুমি করে বলল, এখনই দেব, খুললাম। তরি ভীষণ লজ্জা পেল। 1 সেকেন্ডও অপেক্ষা না করে নিজেদের ঘরে চলে গেল। পিহু হো হো করে হেসে উঠল। মৃন্ময় চোখ রাঙিয়ে বলল, তরির বাবাকে কাকা ডাকার ব্যবস্থা করে তবেই বাড়িতে ফিরব, না হলে এই মেয়ে আমাকে কাকু ডেকে মাথা খাবে। শোন, আম্মুকে বল দীপ আর তন্ময়ের জন্য বেশি করে আচার দিতে, আর ফ্রিজ থেকে কাঁচা চিংড়ি বের করে দে। মেসে বাজার করে খেতে পারো না? যা বললাম তাই কর। মৃন্ময় চায়নি তন্ময়কে ছোট করতে। তন্ময়ের টাকা পয়সার সমস্যা সেটা পিহুর কাছে বলে তন্ময়কে ছোট করবে না বলেই কথা বাড়ালো না। পরীক্ষা শেষ করে ওরা 5 জন ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। বাড়ি এমনিতেও একটু দেরি করে ফিরবে। সারার অনলাইনে অর্ডার দেওয়া কিছু ড্রেস আসবে। ছোঁয়া খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, এখন টাকা কই পেলে? সারা মুখ কাছুমাছু করে বলল, বলবো না। মনে হয় ওর সুগার ড্যাডি দিয়েছে। টাকার ভাগ আমরা পাই, দে, আমাদেরকে ভাগ করে দে। বাসর ঘরে তোকে কে দিয়েছে রে? সারা ওদের সবার দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে তাকিয়ে বলল, আমার কি এখনো বাসর হয়েছে? তাই বলবো। রোশন স্যার যে কিছুই দেয়নি, এটা অবিশ্বাস্য। তখন সারা মনে মনে ভাবলো, তাই তো, একটা খাম দিয়ে এসেছিল, সেটা তো রাগে খুলেই দেখা হয়নি। বাসায় গিয়ে আগে ওটা খুলে দেখতে হবে। লম্বা কালো ছিপছিপে গড়নের একটি ছেলে কানে ফোন নিয়ে এগিয়ে আসছে কলেজের মাঠের দিকে। তখনই সারার ফোনটা বেজে উঠল। এক নাগাড়ে 3 বার রিং হলো ফোনে। ছোঁয়া বলল, তোর ফোন বাজছে সারা, মনে হচ্ছে পিছনের ওই শ্যামলা ছেলেটাই ডেলিভারি বয়। সারা ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, ব্যাগে থেকে ফটাফট টাকা বের কর 5000। কারণ ছোঁয়া ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো, আমি তোর জন্য অর্ডার দিয়েছি। ছোঁয়া গালে হাত দিয়ে কয়েক সেকেন্ড নীরবতা পালন করে উত্তর দিল, কেন দিচ্ছিস গিফট? তাহলে টাকা কেন? আমি তো আর তোকে বলি নাই আমার জন্য গিফট কর। সারা কপাল কুঁচকে বলল, তোকে আমি কখন বললাম গিফট দিচ্ছি? তাহলে তুই আমার ইনবক্সে ড্রেসের ছবি দেখিয়ে বললি কেন কোনটা নিবি দেখ? কারণ লস হয়ে গেলে আমার একার যাবে কেন? তোরও যাক,
যদি এই ড্রেসের রং টং উঠে যায় তাহলে বুক ফাটা কষ্টে ছারখার হয়ে যাব যে। যদি দেখি না আমার সাথে তোরও লস হয়ে গেছে, বিশ্বাস কর আমার একটু কষ্ট হবে না। সাথে সাথে মৃন্ময় আর দীপ্ত হাতে তালি দিয়ে হেসে উঠল। মৃন্ময়ও মৃদু হাসছে, ছোঁয়াও হাসছে। মৃন্ময় বলল, এত বুদ্ধি নিয়ে চলিস কিভাবে তুই? আগামী বছর তোকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তাই বলে তুই পাঁচটা আমাকেই দিবি? তন্ময়, কিছু বল। তন্ময় ছোঁয়ার মুখের উপর পড়া চুলগুলো কানের নিচে গুজে দিতে দিতে বলল, আমি কিছু বললে আমার চাকরি থাকবে না। সারার ফোনটা বেজেই যাচ্ছে। তন্ময় বলল, ফোনটা রিসিভ কর স্যার, বেজেই যাচ্ছি তো। সারা ফোনের দিকে তাকিয়ে বলল, বাজুক, আমার থেকে ডেলিভারি চার্জ নেবে, খানিক ঘুরবে না। সারা তুই পারিসও বটে। পোশাক ডেলিভারি দিতে যদি হট হট মেয়েরা আসতো তাহলে তন্ময় আর দীপের প্রতিদিনই অর্ডার দিত, কারণ হট মেয়ে ওদের খুবই পছন্দ। তন্ময় গভীর চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, আস্তে গাফিরুল্লাহ, কি বললি? আমার হট মেয়ে পছন্দ? যেভাবে চমকালি যেন আকাশ থেকে পড়লি। সারা রাত নাভি বের করা মেয়েদের ছবি গুগল থেকে বের করে কে দেখে ভাই? হ্যাঁ, তন্ময় এবার শক্ত কণ্ঠে বলল, আমার ফুলের মতো চরিত্রে কলঙ্ক দিলে পাপ লাগবে কিন্তু। মিথ্যে কথা বলবো না, হট মেয়ে আমারও পছন্দ বটেই। বিয়ে যদি করি হট মেয়েই করবো। আমার 36 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে না, আবার বউ চাই হট। ওরা পাঁচজন যে যাকে যেইভাবে পারে পচাতে থাকে, নিজেরাই হাসতে থাকে, আবার একজন আরেকজনের উপর গড়িয়ে পড়তে থাকে। এরপরই সারা ডেলিভারি বয়ের ফোনটা রিসিভ করলো। ছেলেটা এগিয়ে এসে খুব মেজাজের সাথে বলল, আপনাকে সেই কখন থেকে ফোন দিচ্ছি আর আপনি ফোন তুলছেন না, আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি। সারা ছেলেটার দিকে তাকিয়ে খিটমিট মেজাজে বলল, তা আপনার কাজই তো এটা, দিয়েছেন কেন ফোন? আমি কি পায়ে ধরেছি ফোন দিতে? একবার ফোন না ধরলে 100 বার ফোন দিতে থাকেন। ছেলেটা বিরক্ত হয়ে সারার দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলো এই মেয়ে জাতা মেয়ে নয়, এর সাথে বাড়াবাড়ি কথা বললে ঝামেলা হতে পারে। ছেলেটা ড্রেসগুলো বের করতেই সারার চোখ উল্টে গেল। মানে কি, মানুষ এত বড় বাটপার হবে কেন? ভিডিওতে একরকম দেখালো আর পাঠিয়েছে আর এক রকম। সারা আর কথা না বাড়িয়ে ছেলেটাকে কুরিয়ার চার্জ দিয়ে পোশাকগুলো রিটার্ন করলো। আমি আগেই জানতাম এমন হবে। একদম ঠিক আছে, অনলাইন থেকে নিতে চাস কেন? ওরা ভালো প্রোডাক্ট দেয় নাকি? হ্যাঁ, সারা এখন ভয়ঙ্কর রেগে আছে, এখনই ওই পেজে গালিগালাজ দিবে। আমার 150 টাকা এভাবে পানিতে গেল, আমি ওদের এমন হেনস্থা করব। শোন, তোদের ফোনগুলা দে, ওই পেজে সবার আইডি থেকে অর্ডার দে ড্রেস, তোদের ফেক আইডিগুলো থেকেও অর্ডার দে। ডেলিভারি বয় কল দিলে কেউ রিসিভ করবি না, একদম নাজেহাল করে ছেড়ে দেব। সেদিন কলেজ থেকে বিদায় নেওয়ার সময় রোশন সারাকে মেসেজ করলো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষ হলে আমার সাথে দেখা করে যেও। সবাইকে বিদায় দিয়ে সারা কলেজ গেটে দাঁড়িয়ে রোশনকে মেসেজ করলো, আমি কলেজ গেটে দাঁড়িয়ে আছি, কি বলবেন দ্রুত আসুন। রোশন রিপ্লাই করলো, ওকে। 5 মিনিটের মাঝে রোশন কলেজের গেটে আসলো। সারার পাশে এসেই বাইকে হর্ন দিল। সারা পেছনে তাকাতেই রোশনকে দেখে বলল, আর একটু হলে কানটা ফেটে যেত আমার। রোশন গম্ভীর কণ্ঠে বলল, বাইকে ওঠো। সারা কিছু বুঝে উঠতে না পেরে উত্তর দিল, কেন? এই রোদে দাঁড়িয়ে প্রশ্ন না করে আগে ওঠো, পরে উত্তর দেই। সারা বিড়বিড় করে বলল, সব সময় মেজাজ আকাশে থাকে ওনার। বলেই বাইকে উঠল। বাইক চালাতে চালাতে রোশন বলল, ছাতা আনুনি কেন? কারণ ছাতা আনলে হারিয়ে ফেলি। তুমি কি বাচ্চা, এখনো ছাতা হারিয়ে ফেলো? না, আপনার মতো বুড়ো হয়েছে। এমন সময় রোশন একটা রেস্টুরেন্টের সামনে বাইক স্লো করলো। সারাকে বলল, নামো। সারা নেমে দাঁড়িয়ে বলল, এই কাঠ ফাটা রোদে দাঁড়ালেন কেন? আমি আজ সানস্ক্রিন মেখে আসিনি। রোশন সারার দিকে আর চোখে তাকালো। সারার হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে গেল। একটা টেবিলে দুজন বসলো মুখোমুখি। সারা এইবার বুঝলো এখানে তারা খেতে এসেছে। রোশন বলল, আগে কিছু খেয়ে নাও, পরে কথা বলি। এখানে কেন এসেছি আমরা? গুরুত্বপূর্ণ আলোচনা। কি আলোচনা? রোশন সারার দিকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, আগে মুখটা মুছে নাও, গাল দুটো লাল টমেটো হয়ে আছে। সারা টিস্যুটা নিয়ে বলল, কি আলোচনা করতে এসেছি?
তোমার কোন ডিজাইনের গহনা পছন্দ আমাকে দেখাও। অনুষ্ঠানের তো বেশি দিন বাকি নেই। আমি চাইছি বিয়ে তোমার সাজগোজ গহনা শাড়ি সব তোমার পছন্দেই হোক। তোমার কোনো শখ অপূর্ণ রাখবো না আমি। সারার চোখ দুটো কেমন আনন্দে চিকচিক করে উঠল। এইভাবে যে রোশন তার পছন্দ ও শখের মূল্যায়ন করবে তা সে কল্পনাও করেনি। সারা খুব স্বাভাবিক কণ্ঠে বলল, আমার গহনা নিয়ে মাথা ব্যথা নেই। প্লিজ সারা, অন্তত একটা পছন্দের গহনা আমাকে দেখাও। সারা রোশনের চোখের দিকে তাকিয়ে বলল, আপনার ফোনটা একটু দেবেন স্যার? রোশন পকেট থেকে ফোন বের করে সারার দিকে এগিয়ে দিল। তারপর রোশন উঠে গিয়ে খাবারের অর্ডার দিতে গেল। এদিকে সারা যে পেজে প্রবেশ করলো সেখানে নক করে বলল, কিছু মেল আইটেম দেখান। পেজ থেকে কিছু আন্ডারওয়্যারের ছবি আর ওয়ালেট সহ বিভিন্ন মেল আইটেমের ছবি দেখানো হলো। সারা ভীষণ দুষ্টু মেয়ে, শয়তানি বুদ্ধি চাপলো তার মাথায়। ঠোঁট চিপে হাসতে হাসতে বলল, আন্ডারওয়্যারের কিছু কালার দেখান। ওরা বিভিন্ন কালার সেন্ড করলো। সারা বলল, লাল রঙের 6টা আন্ডারওয়্যার দিন। বলেই সারা রোশনের ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করলো। ডেলিভারি বয় যখন রোশনের কাছে লাল রঙের ওই সবগুলো নিয়ে আসবে তখন রোশনের অবস্থা কিরকম হবে সেটা ভেবেই সারা হেসে গড়াগড়ি খাচ্ছে।